দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানা রাসুল চা MDH চানা মশলা রাসুল মশলা yes yes MDH হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি ভারতবর্ষ এই প্রত্যেকটি মানুষের হিন্দুদের বৌদ্ধদের জৈন শিখ মুসলমান বা খ্রিস্টানি প্রত্যেকের কিন্তু ৭৫ বছর ধরে নির্দিষ্ট কিছু মানুষকে একটু বেশি সুবিধা দিয়ে হিন্দুদেরকে বা অন্য সম্প্রদায়ের মানুষকে যেন কম সুবিধা দেওয়া হয়েছে। কিছু কিছু মানুষকে বোঝানো হয়েছে যে এদেশে মুসলিম সম্প্রদায়ের জন্য নেতারা অনেক কিছু করছে, কিন্তু বিশ্বাস করুন ৭৫ বছর পরে এসে মুসলিম সম্প্রদায়ের একেবারে প্রান্তিক স্তরে যারা রয়েছেন গরিব মুসলমান সম্প্রদায়ের ছেলে বা মেয়ে, তারা হয়তো আজ ময়ূক বা ময়ূকদা বা ময়ূক ভাইয়ের কথা একমত হবেন যে এই নেতারা মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুধু ভোট ব্যাংক বানিয়ে রেখেছে। আজ ঈদ চলে গেছে, কিন্তু আজ সবচেয়ে বড় উপহারটা বোধহয় ভারতের মুসলমান সম্প্রদায়ের মানুষ পেতে চলেছেন আজ বা কাল বা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত সরকারের তরফ থেকে, ভারতের পার্লামেন্টের তরফ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। এ দেশটা তো ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়, সেকুলার কান্ট্রি। তা সেকুলার কান্ট্রিতে কোনো বোর্ড, সেই বোর্ড কেন আইন আদালত সংবিধানের ওপরে থাকবে? সেকুলার একটি দেশে জমি জমা সংক্রান্ত বিবাদ হলে, আপনাকে জিজ্ঞেস করছি, আজ রিপাবলিক বাংলায় কোনো তর্ক নয় যে ঐতিহাসিক ওয়াকফ বিল, সেই বিল পাস হতে চলেছে, সেই বিল নিয়ে কিছু কথা অনেকে আমাকে বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের কি এসে গেল? সত্যি কিচ্ছু এসে গেল না। এতে এসে গেল বা এতে দোকান বন্ধ হলো অত্যন্ত ধনী, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ক্ষমতাশালী, প্রভাবশালী কিছু মুসলিম নেতার। হাজার হাজার মানুষের কিচ্ছু এসে যাচ্ছে না। বাংলার গরিব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উল্লাস করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে দিচ্ছেন না। তার কারণ আসলে ওয়াকফ বিলের এই সংশোধন যেটা হচ্ছে তাতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন একেবারে হতদরিদ্র মুসলিম মানুষজন, যাদের জন্য হাসপাতাল হবে, ক্লিনিক হবে, স্কুল হবে। যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে তাদের জন্য বড় বড় ফ্ল্যাট হতে পারে, সেই ফ্ল্যাটে গরিব মানুষদেরকে রাখা হতে পারে, ইয়াতিম যাদেরকে বলা হয়, অনাথ অনাথ আশ্রম তৈরি হতে পারে, অনেক কিছু হতে পারে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এটা আপনিও অবাক হয়ে যেতে পারেন। ভারতবর্ষে জমি বিবাদ হলে, ধরুন আপনার সাথে আপনার দাদার জমি বিবাদ, আপনার বাবার সাথে আপনার জেঠুর জমি বিবাদ, শরিকি জমি বিবাদ, সেই শরিকি জমি বিবাদে আপনি কোথায় যান? পুলিশের কাছে যান বা আদালতে যান। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে যদি ওয়াকফ বোর্ড মনে করে আপনার জমিটা, আপনার আমবাগানটা, আপনার কাঁঠাল গাছটা এটা ওয়াকফ, তাহলে আপনি না পুলিশের কাছে যেতে পারতেন, না আদালতে যেতে পারতেন, আলাদা ট্রাইব্যুনাল ছিল, তাতেও মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ এবং তারাই শুধু থাকবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময় সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা তৈরি করা হয়েছিল, অমুসলিম যারা তাদেরকেও এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নরসিমা রাও 1995 সালে শুধুমাত্র মুসলিমদের জন্য এই তোষণের ব্যবস্থাটা করেছিলেন। আমার একটাই প্রশ্ন আপনাদেরকে, আমাদের দেশে 9.4 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের কন্ট্রোলে রয়েছে। মানে এইটুকু জায়গাতে যে জমিটা রয়েছে, যে স্কোয়ার ফিটটা রয়েছে, সেইটা যদি অন্য কোনো দেশ নিয়ে নেয় তাহলে গোটা দেশে হই হই রই রই পড়ে যায়, কৈফিয়ত দাবি করতে হয়
সরকারকে কৈফিয়ত দিতে হয়। আর এখানে 9.4 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের কন্ট্রোলে ছিল। কেউ কিছু বলতে পারবে না, কোনো অডিট হবে না। কত টাকার জমি সেটা জরিপ করে দেখা গেছে 2 লক্ষ কোটি টাকার সম্পত্তি তারা রেখেছে। কেউ কিছু বলতে পারবে না সেই জমিতে কি করছে, কিছু করছে। আদৌ সেই জমি আল্লাহর জন্য রেখে দেওয়া হয়েছে না লুটে ফুটে নিচ্ছে, কেউ কিছু বলতে পারছিল না। আমি আজকে বলছি ময়ূক এই দায়িত্বটা, রিপাবলিক বাংলা এই দায়িত্বটা নিয়েছে এবং আমি অবাক হয়ে যাচ্ছি, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কোনো মিনমিনে মিডিয়া, বাংলার কোনো মিডিয়া এই মুহূর্তে ওয়াকফ নিয়ে এই সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষকে বোঝানোর গুরুদায়িত্বটা নিচ্ছেন না। নেতারা গরিব মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য যে কিছু করেনি এটা বোঝানোর দায়িত্ব, এটা চোখে আঙুল দিয়ে দেখানোর দায়িত্ব নিচ্ছে না। এবং ওয়াকফটা কত দানবীয় একটা বিল ছিল, একটা আইন ছিল যেটা সংশোধন প্রয়োজন, সেইটা কেউ বলেনি। আমি কেন বলছি জানেন? কেন বলছি আপনাদের, কেন বারবার করে আগামী 48 ঘন্টা এবং বিগত 24 ঘন্টা ধরে কেন এই কথাগুলো বলছি? আমি পিসিআরকে বলবো একটি ছবি দেখাতে। আসুন, আমি এবং দর্শক যারা রয়েছেন, যারা আপনাদের হাতের কাজ করে নিয়েছেন, যারা আপনাদের বাড়ির কাজ করে নিয়েছেন, যারা ট্রেনে বাসে রয়েছেন দয়া করে হেডফোনটা পরে নিন। যারা বাড়িতে রয়েছেন বসে দেখুন, ভালো করে দেখুন এই ছবিটা। ময়ূক এখন দেখাচ্ছে এই ছবিটা দেখতে হবে, শুধু রিপাবলিক বাংলা খুলে থাকলে চলবে না। দেখুন এই মন্দিরটা দেখে তো প্রথমত মনে হচ্ছে এটা মন্দির। এই মন্দিরটা তিরুচেন্দুরাই বলে একটি জায়গায় তামিলনাড়ুতে এই মন্দিরটা রয়েছে। 1100 বছরের পুরনো মন্দির। চোলা রাজত্বে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই জমিটি চোলা বংশের কোনো এক পুরুষ সেই জমিটি মন্দিরকে দান করেছিল। এবার আমি পিসিআরকে বলবো আবার স্টুডিওতে ফেরাতে। এই ছবিটা আমার পাশে যখন চলবে আমি পিসিআরকে ছবিটা পাশে রাখতে বলবো। এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শকরা। এবার আমি যদি বলি এটা একটা ওয়াকফ সম্পত্তি, জল যদি খেতে খেতে ময়ূককে শোনেন বিষম খাবেন না, চা খেতে খেতে শুনলে ছ্যাঁকা লাগবে না। এটা বাস্তব এবং এই বাস্তবটাকেই খণ্ডন করা হচ্ছে। কি করে এটা ওয়াকফ সম্পত্তি? তার কারণ 1995 সালে ওয়াকফ বোর্ড যে ক্ষমতা পেয়েছিল সেই ক্ষমতার বলে গোটা গ্রাম, ভাবতে পারছেন তামিলনাড়ুর একটা গোটা হিন্দুদের গ্রাম, তাকে বলা হয়েছিল না এটা ওয়াকফের সম্পত্তি, এই মন্দিরটাও ওয়াকফের সম্পত্তি। এবার সেই হিন্দু ব্যক্তি, পুরোহিত, মন্দিরের সেবায় তারা দৌড়াবে ওয়াকফ বোর্ডের কাছে, ট্রাইব্যুনালের কাছে এটা প্রমাণ করতে যে না এটা কোনোদিনই ওয়াকফের সম্পত্তি ছিল না। এবং শুধু তাই নয়, আমি পিসিআরকে বলবো যদি হাতের সামনে থাকে ফুল ফ্রেমে সেটাও দেখাতে। শ্রীরামচন্দ্র, আবারও বলছি ভারতবর্ষ বড় বিচিত্র এক দেশ, আমরা সেকুলারিজমের নামে মেকি সেকুলারিজম যেভাবে করেছি, শ্রীরামচন্দ্র অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিলাম, এটা বাস্তব। কিন্তু তার পাশাপাশি ভারতের সেকুলারপন্থী দলগুলো এমন সংবিধান, এমন সংস্থান করে রেখেছে যেখানে এটাও আমাদেরকে মানতে হবে যে অযোধ্যা, দেখুন অযোধ্যাও ওয়াকফ প্রপার্টি, রামেরও জন্ম হয়েছিল ওয়াকফ জমিতে। চমৎকার এক সেকুলারিজমের নিদর্শন এত বছর ধরে আমাদেরকে ফিটিং বোতল করে খাওয়ানো হয়েছে। মুসলিমদের জমিতে নাকি ছিল রাম মন্দির এবং সে কারণে শ্রীরামচন্দ্রেরও জন্ম হয়েছে ওয়াকফ সম্পত্তিতে। আপনারা মানছেন এগুলো? আপনারা এগুলো খাচ্ছেন? এগুলোকে বিশ্বাস করানো হয়েছে 70 বছর ধরে, 75 বছর ধরে। আমি আজ আমার দর্শকদেরকে, যে দর্শকেরা একেবারে প্রান্তিক কোনো গ্রাম থেকে আমাকে শুনছেন, মালদা মুর্শিদাবাদ থেকে শুনছেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে শুনছেন, যাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়েছি, সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে প্রান্তিক মানুষদেরকে আমি আজ ময়ূখ রঞ্জন ঘোষ এই প্রশ্ন করছি, আপনারা এটাকে বরদাস্ত করছেন? বিশ্বাস করুন আপনাদের এর সাথে কোনো কিছু এসে যাবে না, বরং লাভ হবে যদি আপনার আমবাগানটা কেউ কেড়ে নেয় এটা বলে যে না এটা তো আল্লাহর সম্পত্তি, এটা ওয়াকফ সম্পত্তি। আপনার ফেরত পাওয়ার এখন চান্স থাকবে যদি আপনার একটা বড় অংশের প্রপার্টি, সেই প্রপার্টিটা নিয়ে নেয় এই ওয়াকফ বোর্ড, যারা 3 থেকে 4 জন প্রতি জায়গায় জায়গায় কমিটিতে থাকে, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ধনী মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা আজ অব্দি 75 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনযাপন আপলিফ্ট করতে পারেনি। এই মুহূর্তে
ঐতিহাসিক ওয়াকফ বিল নিয়ে আলোচনা চলছে পার্লামেন্টে, এবং আমার মনে হয় আপনারা যেভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাইভ দেখেছিলেন, বাঙালি এবং বাংলার মানুষ যেভাবে লাইভ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছিল, ঐতিহাসিক ঘটনা রিপাবলিক বাংলায় আপনার পছন্দের চ্যানেলে দেখেছিলেন, যেভাবে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ আপনারা লাইভ দেখেছেন, যেভাবে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে সেইটা লাইভ দেখেছেন, আজকের এই ঐতিহাসিক ঘটনায় একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা লাগাতার সম্প্রচার করছে সকাল থেকে রাত অবধি। এই ইতিহাসের সাক্ষী আমরা 2025 সালে হচ্ছি। দয়া করে আপনারা এইটা রিপাবলিক বাংলাতেই দেখুন, বাকিদেরও বলুন জবাব চাই বাংলাতে। ভেঙে ভেঙে ময়ূক কাল থেকে বোঝাচ্ছে, আজও বোঝাচ্ছে কয়েকটা জিনিস যেগুলো আজ বাংলার মানুষ, এটা নেতারা বোঝানোর চেষ্টা করবেন, এইটা একেবারে খণ্ডন করার প্রয়োজনীয়তা রয়েছে। গুজব বনাম বাস্তব, মিথ আর ফ্যাক্ট। একটা মিথ একটা ফ্যাক্ট। আমি স্ট্রেট চলে যাব যেখানে একদম সরাসরি দেখাবো ফুল ফ্রেমে। দেখুন দেখুন এই মুহূর্তে গুজব কি এবং বাস্তব কি। গুজব, সব ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার হবে, একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। যারা খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে আজ রাত থেকে যে দেখো সমস্ত ওয়াকফ সম্পত্তি, সমস্ত কবরস্থান, সমস্ত কিছু সরকার নিয়ে নেবে, মিথ্যা কথা। বৈধ ওয়াকফ সম্পত্তি কোনো প্রত্যাহার হবে না। এটা বাংলার মানুষকে আজ থেকে দায়িত্ব নিন, প্রতি জেলায়, প্রতি পার্টি অফিসে, প্রতি ঘরে ঘরে এইগুলো জানিয়ে দিন। 30-70 দেখানোর জন্য বলবো প্রথম গুজব এবং তার বাস্তব। দ্বিতীয় গুজব, ওয়াকফ সম্পত্তির সমীক্ষা হবে না, মিথ্যা কথা। সমস্ত ওয়াকফ সম্পত্তির সমীক্ষা হবে, অর্থাৎ সার্ভে হবে। সার্ভে আগেও হতো, এখন হবে, বরঞ্চ এখন কালেক্টরের হাতে ক্ষমতা আছে। আগে শুধু ধর্মীয় গুরুরা তারা নিয়ন্ত্রণ করতেন গোটা প্রসেসটা। 3 নম্বর, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা। লোকে লোকে এটা বার্তা দিয়ে দেওয়া হচ্ছে, দেখো নরেন্দ্র মোদী এখন ওয়াকফ বোর্ডে হিন্দুদেরকে বসিয়ে দেবে। হিন্দুরা থাকবে একটা গণতান্ত্রিক দেশে, যেভাবে তারকেশ্বর মন্দিরের প্রধান হতে পারেন ফিরহাদ হাকিম, যেভাবে একটা গণতান্ত্রিক দেশে হিন্দু মুসলিম মিলেমিশে থেকেছে, ঠিক সেভাবে ওয়াকফ বোর্ড, যেটা একেবারে ধর্মীয় বোর্ড নয়, সেখানে হিন্দুরা থাকবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয়, অর্থাৎ মেজরিটি মুসলিমরাই থাকবেন, হিন্দুরা তাদেরও রিপ্রেজেন্টেশন থাকবে। এরপরে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, মুসলিমদের ব্যক্তিগত জমি নিয়ে নেওয়া হবে। এটা মারাত্মক গুজব। এই গুজবটা দয়া করে কান দেবেন না। মুসলিমদের ব্যক্তিগত জমি নিয়ে নেওয়ার কোনো সংস্থান এই ওয়াকফের অ্যামেন্ডমেন্টসে নেই, কোনো ব্যক্তিগত জমি নিয়ে নেওয়া হবে না। কিন্তু বিধানসভাকে ওয়াকফ বলা, ভারতের পার্লামেন্টকে ওয়াকফ বলা, রাজভবনকে ওয়াকফ বলা, এগুলো আর বলা যাবে না। অর্থাৎ মুসলিমদের ব্যক্তিগত জমি, সেই জমি নিয়ে নেওয়া হবে না। কিন্তু সরকারি যে জমিগুলো ওয়াকফ বলে দেওয়া হয়েছিল, মানে যা ছোবো কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, যা ছোবো তাই ওয়াকফ, এই ধারণাটা বদলে ফেলার সময় এসেছে। এরপরে মুসলিমদের ব্যক্তিগত জমি, তারপরে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবে সরকার। এই ধারণাটা হচ্ছে না, তোমার মাজার, তোমার মসজিদ, তোমার কবরস্থান, সমস্ত কিছু নাকি সরকার কেড়ে নেবে, একেবারে মিথ্যা কথা। অবৈধভাবে দখল হওয়া সরকারি সম্পত্তি শুধু নেওয়া হবে। ভাবতে পারেন পোস্ট অফিস থেকে শুরু করে ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোকে বলে দেওয়া হয়েছিল ওয়াকফ সম্পত্তি, সেগুলোতে তালা আটকে দেওয়া হয়েছিল। বছরের পর বছর ট্রাইব্যুনালে কেস চলছে, সেই ট্রাইব্যুনালে কোনো মুসলিম ছাড়া কোনো ব্যক্তি নেই এবং ওয়াকফ বোর্ডেরই ঘনিষ্ঠ লোকেদেরকে বসিয়ে রাখা হয়েছে। এরকম একটা জায়গা, ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবে সরকার, ভুল ধারণা, ভুল ধারণা। মুসলিমদের সম্পত্তি নিয়ন্ত্রণ করবে অমুসলিমরা, আরেকটা গুজব। মুসলিমদের সম্পত্তি অমুসলিমরা কেন নিয়ন্ত্রণ করবে? দেবোত্তর সম্পত্তির নিয়ন্ত্রণ যেভাবে হিন্দুদের হাতে থাকে, ঠিক সেভাবে ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ একেবারে থাকবে মুসলিমদের হাতে। কিন্তু কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও রাজ্য বোর্ডে 2 জন অমুসলিম সদস্য থাকবে। এটাই তো সেকুলারিজম, এটাই তো ধর্মনিরপেক্ষতা। এগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি। আরেকটা জিনিস, অনেকে বলবেন যে দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রে এরকম বিল কেন আনা হচ্ছে না? ভাই, দেবোত্তের সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে কোনো ডিসপিউট হলে কোর্টে যেতে হয়। ওয়াকফ সম্পত্তি নিয়ে ডিসপিউট হলে কোর্টে যাওয়া যেত না, ট্রাইব্যুনালে যেতে হতো, যে ট্রাইব্যুনালটাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকতো, পুলিশ কিছু করতো না। এগুলোই তো বদল আনা হচ্ছে ভাই। এই মিথ বা গুজব বনাম বাস্তব যেটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দয়া করে এগুলো দেখুন। এবং তারপর যেটা সবচেয়ে বড় ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো,
সেই ছবিটা দেখে অনেকের চিরবির 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 করবে এবং বিশ্বাস করুন এরা রাজনৈতিক নেতা, এরা ৭৫ বছর ধরে আপনাকে যে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে প্রান্তিক মানুষ, যে হয়তো মালদা থেকে ময়ূককে দেখছে, যে হয়তো মুর্শিদাবাদ থেকে ময়ূককে দেখছে, যে হয়তো দেগঙ্গা থেকে ময়ূককে দেখছে, ময়ূকের অনেক রিপোর্ট হয়তো তার পছন্দ হয় না, আমি তাদেরকে উদ্দেশ্য করে আজকে বলছি, একেবারে গরিব মুসলমান ভাই বোনেদের উদ্দেশ্য করে বলছি, যারা হয়তো সবজি বেচেন, যারা হয়তো এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে আমাকে দেখছেন, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, আপনাদের সবচেয়ে বড় ঈদের গিফট হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন পরে দিতে চলেছে। ফায়দাটা সবচেয়ে বেশি আপনাদের ২ লক্ষ কোটি টাকার হিসেব ছিল না, একেবারে এইটুকু পরিমাণ কিছু অত্যন্ত প্রভাবশালী বিত্তশালী মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কুক্ষিগত করে রেখেছিল। কত জমি বললাম, ৯.৪ লক্ষ একর জমি। এই জমিতে আপনাদের ভাগ আছে, এই জমিতে আপনাদের স্কুল হওয়া উচিত, কলেজ হওয়া উচিত, এই জমিতে আপনাদের জন্য হেলথ সেন্টার হওয়া উচিত, ভারত সেবাশ্রম সংঘের মতন আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া উচিত, সেখানে বিনা পয়সায় খিচুড়ি দেওয়া উচিত, সকাল সন্ধ্যে সেখানে ত্রাণের সামগ্রী রাখা উচিত আপনাদের জন্য। রাজনৈতিক নেতারা কিছু করেনি এবং আজ সেই রাজনৈতিক নেতাদের গায়ে চিরবির 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 করবে, কারণ গোটা দেশের সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, বিশেষ করে মহিলারা, তারা উৎসবে মেতে উঠেছেন। দেখবেন, ছবি দেখাচ্ছে, ফুল ফ্রেমে দেখাবো, ন্যাচ সহ দেখুন এই মুহূর্তে উল্লাস করছেন, দেখুন ফুল ফ্রেম। এই মুহূর্তে ভারতের মুড এটা, ভারতের সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন যারা ভারতবর্ষে ডাটের সাথে থাকবেন, যারা ভারতবর্ষে বুক চিতিয়ে চোখে চোখ রেখে বলবেন এই ভারতবর্ষ আমারও, আজ তারা উল্লাস করছেন, তারা বলছেন মোদিজি জিন্দাবাদ। নরেন্দ্র মোদীকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু দেশকে দয়া করে করবেন না, এমন কোনো পরিস্থিতি আপনারা তৈরি করবেন না যার জন্য দেশ অশান্ত হয়। আমি রাজনৈতিক নেতাদেরকে বলছি, রাজনৈতিক নেতারা যদি এতটাই মুসলিম সম্প্রদায়ের জন্য ভাবতেন, তাহলে ৭৫ বছর ধরে তাদের এই দুর্দশার মধ্যে রেখে দিতেন না। এবং এই ভোট ব্যাংক ভাবাটা এবার বন্ধ। মানুষ দুধেল গাই নয়, মানুষের সম্মান আছে, মানুষ কোনো ব্যাংক নয়, মানুষ কোনো ভোটিং মেশিন নয়, মানুষকে মানুষের মতন বাঁচতে দিন, তার মত, তার অধিকার, সেই সমস্ত কিছু উদযাপন করি আমরা, সেই সমস্ত কিছু সেলিব্রেট করি, সেগুলো তার অধিকারগুলো আমরা শুধু দিই, ব্যাস মানুষ নিজের কথাটা ভেবে নেবে, তা সে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, যে কেউ হোক। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে, নিজামুদ্দিন আউলিয়া, পবিত্র নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন দরগায় এই মুহূর্তে উল্লাসের ছবি, এই মুহূর্তে মিষ্টি বিতরণ হচ্ছে। আজ নিজামুদ্দিন আউলিয়া বা দিল্লিতে যদি থাকেন আপনারা, দয়া করে নিজামুদ্দিন দরগাতে একবার, যেভাবে নিজামুদ্দিন দরগাতে হোলির দিন বা দোল উৎসব নিজের মতন করে পালন করা হয়, জশ্নে মোহব্বত যেভাবে পালন করা হয়, ঠিক সেভাবেই আজ নিজামুদ্দিন দরগার সামনে সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন তারা বলছেন যে এত বছরের দাসত্ব থেকে মুক্তি। আমি আবারও বলছি আমার ভাইদেরকে, আমি আবারও বলছি আমার বোনদেরকে, যারা মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি থেকে দেখছেন, যারা সাধারণ মানুষ, যারা ১ টাকার শ্যাম্পু কেনেন, যারা খেটে খান, যারা সবজি বিক্রি করেন, সেই সমস্ত ভাই বোনরা যারা ময়ূককে প্রতিদিন দেখেন রাত ৮টায়, তাদেরকে বলছি এই ঐতিহাসিক বিল, এই ঐতিহাসিক বিলের পর যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আপনিও করবেন যদি আপনাকে বোঝানো হয় ঠিকভাবে, এবং সেই দায়িত্বটা আমি নিচ্ছি আজ। আমি একবার শুধু দেখিয়ে নিতে চাই যে কে কোন পক্ষে রয়েছে। এখনো ভোটাভুটি শুরু হয়নি, আমাকে নিউজ রুম জানাবে যখন ভোটাভুটি শুরু হবে, কিন্তু একবার আমি দেখিয়ে দিতে চাই কে কোন পক্ষে রয়েছেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটা বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে ৪০০ দেননি, বিজেপির ভোটাররা ২৪০-এ আটকে দিয়েছেন। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। যদিও আমি সূত্রের খবর পাচ্ছি খুব সহজে লোকসভাতে এই ভোট
জিতে যাওয়া যাবে বা এই ভোটাভুটিতে বিলটা পাশ করিয়ে নেওয়া যাবে লোকসভাতে। রাজ্যসভাতে কি করা যাবে এই মুহূর্তে ওয়াকফের পক্ষে যারা রয়েছেন তাদের এবং ওয়াকফের বিপক্ষে যারা রয়েছেন তার মধ্যে থেকে এসপি বা কংগ্রেসের 99টা আসন, তৃণমূল কংগ্রেসের 29টা আসন, বিজেপি 240, টিডিপি, শিবসেনা, বালাসাহেব ঠাকরে, ভাবা যায় বালাসাহেব ঠাকরের ছেলে সে ভোট ব্যাংকের চাপে এর বিরোধিতা করছে, কিন্তু আসলে শিবসেনা দলটা যাদের তারা এর পক্ষে কথা বলছে। আরেকটা ভাগ এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই, পিসিআরকে বলবো কোন নেতা কোন পক্ষে, কারা এই মুহূর্তে ভারতের একেবারে সাধারণ গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষের পক্ষে, আর কারা এই মুহূর্তে আঁকড়ে ধরে থাকতে চান ওয়াকফ বোর্ডের সেই প্রভাবশালী সংখ্যালঘু নেতাদেরকে। পক্ষে রয়েছে টিডিপির জন্য খুব একটা টেনশনের কিছু নেই, কারণ কি আমরা এর আগেই আপনাদেরকে দেখিয়েছি যে জমিগুলো ওয়াকফ সম্পত্তি, সেগুলো ওয়াকফ সম্পত্তি থাকবে সরকারি জমিগুলো, যেগুলো একেবারে ভুল বুঝিয়ে বা মানে একদম কানামাছি ভো যাকে পাবি তাকে বলে ছুঁলাম সেটাই ওয়াকফ হয়ে গেল, সেই সমস্ত কিছু এখন বাদ যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই পক্ষে, রাহুল গান্ধী অবশ্যই বিপক্ষে, চন্দ্রবাবু নাইডু পক্ষে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব বিপক্ষে, মমতা ব্যানার্জি বিপক্ষে। আমি জানি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়েরই আসলে দায়িত্বটা নেওয়া উচিত ছিল, এটা ময়ূকের দায়িত্ব নয়। ময়ূক এই দায়িত্বটা নিচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্বটা নিচ্ছে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষকে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল এটা বোঝানোর দায়িত্ব নেওয়াটা তার দায়িত্ব ছিল, রিপাবলিক বাংলার নয়। খুব বাজে হচ্ছে এটা। সাধারণ গরিব মুসলিম তাদের কি সুবিধা তাদের কি অসুবিধা সেটা তাদেরকে বুঝতে দিক নেতারা। কতদিন নেতারা তাদেরকে ভোট ব্যাংক বানিয়ে রাখবে তার জবাব বাংলার মানুষ চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চেষ্টাটা করছেন, অনেকে বিপক্ষে রয়েছেন, অনেকে হয়তো প্রশ্ন তুলছেন, কিন্তু দেশকে দয়া করে প্রশ্নটা তোলার মতন জায়গা করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনে ঠিক কি বলেছেন এবং খুব নির্দিষ্টভাবে কয়েকটা অংশ নিয়ে বলেছেন, সেইটা একবার শোনাবো এবং তারপর আবার অতিথি যারা রয়েছেন তাদের কাছে যাবো। सुबह से जो चर्चा चल रही है उसको मैंने बारीकी से सुना है। मुझे लगता है या तो निर्दोष भाव से या तो राजनीतिक कारणों से ढेर सारी भ्रांतियां कई सदस्यों के मन में भी है और कई सारी भ्रांतियां सदन के माध्यम से, आपके माध्यम से पूरे देश भर में फैलाने का प्रयास भी हो रहा है। और मान्यवर, ये जो भ्रम खड़ा किया जाता है कि ये एक मुस्लिम भाइयों के धार्मिक क्रियाकलापों के अंदर, उनके दान की हुई संपत्ति के अंदर दखल करने का है, ये बहुत बड़ी भ्रांति फैलाकर माइनॉरिटी को डराकर अपनी वोट बैंक खड़ी करने के लिए किया जा रहा है। मान्यवर, অমিত শাহ যখন এই কথাগুলো বলছেন তার বিরোধিতা করে আসাদুদ্দিন ওয়াইসি, মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি কি বলছেন সেটাও আমরা শুনবো, কিন্তু তার আগে যারা রয়েছেন এই মুহূর্তে, কাশেম আলী রয়েছেন রাজনৈতিক কর্মী, প্রসূন মৈত্র রয়েছেন আইনজীবী, মানস ভট্টাচার্য লেখক, নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী, শামসুর আলী মল্লিক আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট, প্রত্যেককে স্বাগত জানাই। আমি প্রথমেই একদম নির্দিষ্টভাবে যারা এই বাংলাতে দাবি করেন, নিজেরা দাবি করেন সংখ্যালঘু প্রান্তিক পিছড়ে বর্গের মানুষজনের জন্য লড়াইটা লড়ছেন, আমি আশা করব ওই শামসুদ্দা যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এরকম একটা বায়বীয় আপনি নিজে ওথ নিয়ে আজকের বক্তব্য শুরু করবেন। দেখুন শামসুদ্দা, আমি অন্তত যতটা আপনাদেরকে দেখেছি আপনারা একেবারে খেটে খাওয়া পরিযায়ী শ্রমিক প্রান্তিক মানুষজন, একমুঠো ভাতের জন্য যারা প্রতিদিন সৎভাবে লড়াইটা করেন তাদেরকে আপনারা রিপ্রেজেন্ট করেন। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন যে ওয়াকফ বোর্ডের দানবীয় যে অংশগুলো ছিল সেটা বাদ দেওয়াটা প্রয়োজন ছিল না? হ্যাঁ, দেখুন বিষয়টা হচ্ছে যে নিরপেক্ষভাবেই বলবার চেষ্টা করব, বলবো তো বটেই, কারণ কোনো পক্ষাবলম্বন করার দরকার নেই, সত্যটা, কিন্তু সত্যের পক্ষে তো থাকতেই হবে, সত্যের পক্ষে থাকতে হবে। আমি এর আগেও আপনাদের চ্যানেলে এসেই বলেছিলাম
হয়তো আপনার মনে থাকতে পারে আমার মনে আছে। যে জমি মাফিয়া ওয়াকাফ বোর্ডে এমনভাবে রিপ্রেজেন্ট করছে তারা, বা ওয়াকাফ বোর্ডের মেম্বাররা কেউ কেউ তারা জমি মাফিয়াদেরকে সহযোগিতা করছে বা একচেটিয়া অধিকার ভোগ করছে, যা সাধারণ মুসলমান সমাজের মানুষের কোনো উপকার হচ্ছে না। আমি সেই জায়গা থেকে এখনো সরছি না, এটা অবশ্যই বলে যাব এখন। মানে এই ওয়াকফ জমি যেগুলো, সেই ওয়াকফ জমিতে আমি শুনেছি 5 স্টার হোটেল হয়েছে, হাসপাতালের জন্য জমি নেওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখা গেছে রিসর্ট হয়েছে, অনেকের বড় বড় আলিশান বাংলো হয়ে গেছে। এটা কি বাস্তব? দেখুন, অবশ্যই আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই উত্তর 24 পরগনায় আমাদের কাশেম ভাইয়ের বাড়ি, উত্তর 24 পরগনায় বারাসাতে। তো কাশেম ভাই আরও ভালো জানবেন, পীর গোরাচাঁদের এস্টেট আছে ওয়াকাফ, হাড়োয়াতে প্রায় 1000 একর জমি ওই পীর গোরাচাঁদ ওয়াকাফ এস্টেটের, কিন্তু প্রায় 90% জমি এখন ভোগ দখল করছে অন্যান্য ভেস্টেড লোকেরা এবং শাসক দলের লোকেরা। সবচেয়ে শাসক দলের লোকেরা সেগুলো ভোগ দখল করছে। আমি এই জায়গাতে প্রশ্নটা যে 40টা সংশোধনী আনা হয়েছে, সেই 40টা সংশোধনীর কিন্তু কোথাও এই সুযোগটা দেওয়া হয়নি। এই জায়গাতেই আমাদের বিরোধিতা রয়েছে যে 40টা সংশোধনীর কোথাও এই জায়গাটার এই অপশানটা রাখা হয়নি যে কি করে গরিব মুসলমানের কিংবা সাধারণ খেটে খাওয়া মুসলমান, প্রান্তিক শ্রেণীর মুসলমান, যাদের উন্নয়নের কথা ছিল এই ওয়াকাফ এস্টেটের ইনকাম থেকে, সেটার অপশান মানে সেটার কোনো প্রভিশন রাখা হয়নি। 40টা যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীর কোনোটাতেই এটা পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা কোনটার কথা বলছেন? এটা পাওয়া যাচ্ছে না মানে কোনটা? এই মাত্র তো বললাম যে উদ্ধার করে গরিব মুসলমান, প্রান্তিক শ্রেণীর মুসলমানের যাতে উপকার করা যায়। ওই রয়েছে তো প্রভিশন, রয়েছে তো এখানে। না না না, প্রভিশন রয়েছে যে জমি যে 6A-C তে বলা রয়েছে যে জমি ডিসপিউটেড, ওয়াকফের জমি প্রথমত বলা হচ্ছে এটা রেট্রোস্পেক্টিভ হবে না, প্রসপেক্টিভ হবে, কিন্তু তার সঙ্গে রেট্রোস্পেক্টিভ হবে না মানে আজ মানে আজকে ঘড়ির কাঁটায় 8:30 এই সময় অবধি যে জমিগুলো একদম ন্যায্যভাবে ওয়াকফ প্রপার্টি, সেগুলোকে কেউ কোনো কিছু বলবে না। আজকে না শুধু ব্যাপারটা, কিন্তু ইডেন গার্ডেন মানে যদি পাস হয়ে যায়, গেজেট নোটিফিকেশন পাস হওয়া বা রাজভবন, এগুলোকে অন্যায্যভাবে যে বলা ওয়াকফ সম্পত্তি, এগুলো ওয়াকফ সম্পত্তি আর থাকবে না। গেজেট নোটিফিকেশন পাস হওয়ার পর থেকে সেটা অ্যাপ্লিড হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেসব জমি নিয়ে ডিসপিউট, যেটা আপনি বলছেন হাড়োয়াতে যেটা দখল হয়েছে, এরকম অসংখ্য যেটাই দখল হয়েছে, ঠিক আজকে আমরা যেটা শুনলাম যে একটা 5 স্টার হোটেলকেও দিয়ে দেওয়া হয়েছে, এটা যদি ডিসপিউটেড হয় তাহলে সেটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা অবশ্যই আইনে আছে। শামসুদ্দা আপনি বলে নিন। শামসুদ্দা, আমার ব্যক্তিগতভাবে কয়েকটা প্রশ্ন আপনার কাছে, মানে এটা প্রশ্ন থেকেও বড় কথা আমি বোঝার চেষ্টা করছি। আমাদের মানে আমি সারা ভারত নিয়ে এই মুহূর্তে চিন্তিত নই, আমার রাজ্য, আমি একটা বাংলা চ্যানেলের সঞ্চালক। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন শামসুদ্দা। এই মানুষজনকে ভোট ব্যাংক ভাবা বা দুধেল গাই ভাবা এটা ঠিক নয়। এদেরকে উত্তরণ কি করে ঘটানো যাবে? যদি ভারত এই উত্তরণটা ঘটাতে পারে, এই সরকার ঘটাতে পারে, এটা কিন্তু একটা বৈপ্লবিক জিনিস হবে। এটা কি করে হবে শামসুদ্দা? হ্যাঁ, আমি তো সেই প্রশ্নটাই করছি যে এই যে 40টা সংশোধনীর কোনো জায়গায় কিন্তু এই প্রভিশন নেই যে কিভাবে, বা এটা দেখানো হয়নি যে কিভাবে গরিব মুসলমান, প্রান্তিক মুসলমানদের এই ইনকাম থেকে আয় হবে। যেমন 2021-22 সালে 2021-22 সালে আমাদের এই রাজ্যে 1,43,360 একর জমি আছে ওয়াকফ, 80,480টা জমি আছে ওয়াকফ। অথচ 2021-22 সালে আর্থিক বর্ষে মাত্র 78 লক্ষ টাকা ইনকাম হয়েছে। আচ্ছা, এটার সাথে কি তৃণমূল কংগ্রেসের মানে কিছু মনে করবে না? তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগসাজশ রয়েছে ওয়াকফ নিয়ে? এটা তো অবশ্যই। আমি আগে বলেছিলাম যে বামফ্রন্টের আমলে যে চুরিটা, মানে আপনি যা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন, তৃণমূল কংগ্রেসের বামফ্রন্টের আমলে যে চুরিটা শুরু হয়েছিল, বামফ্রন্টের নেতারাও এই ওয়াকফ চুরি করেছে। যে চুরিটা শুরু হয়েছিল ওয়াকফ এস্টেট থেকে, একই রকম ভাবে তার ধারাবাহিকতা টিএমসি গভর্নমেন্ট বজায় রেখেছে, টিএমসি নেতারা বজায় রেখেছে, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। না, এটা আমি বোঝার চেষ্টা, একদম আমি মানে ধরে নিন আমি বিদেশ থেকে এসেছি, আমি বোঝার জন্য বলছি শামসুদ্দা, মানে এটা নিয়ে চুরি বা দুর্নীতিটা কি হয়? মানে এই জমিটা 1 টাকায় দিয়ে দেওয়া হয় এবং তার কোনো ট্যাক্স ফ্যাক্স কিছু লাগে না, কিন্তু হোটেল, বাড়ি, ঘর সব হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে যেহেতু তৃণমূলের এত লোভ কেন ওয়াকফ সম্পত্তিতে?
যেহেতু এখন বিষয়টা হচ্ছে যদি আপনি ওইটা বলেন তাহলে একদম আপনার সঙ্গে একমত যে হ্যাঁ শাসক দলের লোকেদের লোভ রয়েছে। এই যে এইমাত্র বললাম যে 90% পীর গোরাচাঁদ ওয়াকফ এস্টেটের সম্পত্তি এখন পর্যন্ত শাসক দলের নেতাকর্মীরা ভোগ করছে, জবরদখল করে রেখেছে। খুব স্বাভাবিকভাবে লোভ থাকবে। এখন তৃণমূল কংগ্রেস যে কারণে বিরোধিতা করছে, আমরা জানি না কি কারণে বিরোধিতা করছে, এবং আমরাও জানি না, কিন্তু এই মুহূর্তে যেটা তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের যে দাবি ছিল যে একেবারে কম সময় দেওয়া হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকীও আমি কিছুক্ষণ আগে শুনছিলাম রিপাবলিক বাংলায়, উনিও বলছেন যে 1 মিনিট 2 মিনিট করে সময় দেওয়া হচ্ছে। 40টা সংসদে নির্ময়ুদ্ধা, সেটা নিয়ে আলোচনা করে শামসুদ্দা, আমি আপনাকে একটু থামাবো। এই মুহূর্তে নতুন ডিসিশন নেওয়া হলো, এই মুহূর্তে ওম বিড়লা এবং বাকিরা নতুন ডিসিশন নিলেন, আরো 2 ঘন্টা দেওয়া হলো, আরো 2 ঘন্টা ধরে। আজ ঐতিহাসিক এক রাত, লোকসভা অধিবেশন চলবে রাত 10টা অবধি শুধুমাত্র আলোচনার জন্য, তারপর ভোটাভুটি। 8 ঘন্টা ছিল, এখন 10 ঘন্টা ধরে আলোচনা হবে। যারা যারা বলতে পারেননি, যারা যারা বলতে চান, মনের আনন্দে বলুন। যে বিরোধীরা বিরোধিতা করতে চান, মনের আনন্দে করুন। ভারতবর্ষের এটাই বোধহয় গণতন্ত্রের সৌন্দর্য। শামসুদ্দা, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি কাশেম আলীর কাছে আবার সেই পয়েন্টে আসতে চাই। কাশেম আলী, আমি কনসার্ন নই, মুসলিম সম্প্রদায়ের বড় বড় নেতা বিশাল বিশাল গাড়ি করে ওয়াকফ বোর্ডে ঢুকছেন, কোটি কোটি টাকা নিজেদের পকেটে নিচ্ছেন। আমি চিন্তিত আমার ভাই আমার বোনদের জন্য, যারা একেবারে প্রান্তিক মানুষ, যারা হয়তো এই মুহূর্তে দেগঙ্গায় বসে দেখছেন আমাকে, যারা হয়তো এই মুহূর্তে রানীনগরে বসে দেখছেন, যারা হয়তো এই মুহূর্তে বিদেশে বসে মোবাইল ফোনে মধ্যপ্রাচ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে ময়ূককে দেখছেন। তারা এই মুহূর্তে বোধহয় ঈদের পরে সবচেয়ে বড় গিফটটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পেল, উপহারটা পেল, ঈদিটা পেল। এটা তো বলতে হবে। কাশেম আলী, প্রথমে আপনাকে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা। আপনাকে। এখনো ঈদের রেশ কাটেনি, কিন্তু আমি ঈদই পেয়েছি। একজন রাষ্ট্রবাদী সচেতন মুসলিম হিসাবে আমি কেন্দ্রের, যিনি 130 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আমাদের মুসলিম সমাজকে ঈদই উপহার দিয়েছেন। প্রথমে তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে রাখি, আমি সকলকে অনুরোধ করব, আমার মুসলিম ভাই বোন, কাকা কাকি, চাচা চাচি, সমস্ত শ্রেণীর মানুষকে আপনারা গুজবে কান দেবেন না। মসজিদ, মাদ্রাসা বা আপনাদের যে সমস্ত সম্পত্তি আছে সরকার কোনোদিন দখল করবে না, আর দখল করার চেষ্টা সরকার করছে না। মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু ভোট বৈতরণী পার হবার জন্য। এই সমস্ত রাজনৈতিক দল যারা পরিবারতন্ত্র নিয়ে এখানে রাজনীতি করে, নিজেদেরকে অনেক বড় হিসাবে দেখানোর চেষ্টা করে যে আমাদের মতো সংখ্যালঘু মুসলমান দরদি খুব কম আছে। আসলে আদ্যপ্রান্ত আমরা যারা মুসলিম তারা ভাবি, শামসুলদা বা প্রসূনদাও আছেন, যে বিজেপি হচ্ছে মুসলমানদের শত্রু। কিন্তু এরকম অনেক কট্টর তৃণমূল নেতা আছে, হিন্দু নেতা, বলতে আমার দ্বিধা নেই, আজকে চ্যানেলের মাধ্যমে বলছি, কোনো মুসলমান বাড়িতে গিয়ে জল পর্যন্ত স্পর্শ করে না। খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আমি কাল আমার বাড়িতে যে ঈদ উৎসব পালিত হয়েছিল, ভারতীয় জনতা পার্টির প্রথম শ্রেণীর নেতারা আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন, এবং তাদেরকে ফেস টুপিও পরতে হয়নি, কিংবা নামাজ পড়ার ঢঙও করতে হয়নি, বা ঘোমটা টেনে নামাজ পড়ার অভিনয়ও করতে হয়নি। এবারে হলো এটা, এবারে পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তির এতে বহু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সংগঠন ওয়াকফের নামে সম্পত্তি হাতিয়ে আগের সরকারগুলো মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বাস্তবে নতুন ওয়াকফ সংশোধনী আইন মুসলিম সমাজের উন্নয়নে এক নতুন দিগন্ত খুলতে চলেছে। কয়েকটি উল্লেখযোগ্য ওয়াকফ সম্পত্তির তালিকা প্রদান করলাম, যে তালিকায় তৃণমূল কংগ্রেস লুটে পেটে খাচ্ছে। প্রসূনদা, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে বলছে এটা নিজে। আরে দাদা, আপনি তো জেলে যাবেন না, আমি যদি ভুল তথ্য দিই আমি তো জেলে যাব। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে শব্দ চয়ন, যে বাক্য বিনিময় করি, কারোর দম আছে নাকি বলা? আমি যেগুলো দখলকৃতভাবে আছে তৃণমূলের নেতাদের ছত্রছায়ায়, নায়াব আলী খান ওয়াকফ এস্টেট খিদিরপুর, নাজির আলী মির্জা, মোহাম্মদ বুসরি মির্জা, মোহাম্মদ সালে বুসরাফি ওয়াকফ এস্টেট, এটা হচ্ছে খিদিরপুরের মধ্যে। হাজি কারবেলা মোহাম্মদ খান ওয়াকফ এস্টেট মেটিয়াপুর, সৈয়দ নয়াব শামসি জাহান বেগম ওয়াকফ এস্টেট, প্রিন্স রফিকুদ্দিন ওয়াকফ এস্টেট, সুলতান শাহ আনারা মুন্নি বেগম
ওয়াকাফ স্টেপ নবাব উদ্মামহল শাহ, মানে এগুলো সব তৃণমূল নেতাদের দখলে রয়েছে, জবরদখল করে রয়েছে। বিবি আনোরা বেগম ওয়াকাফ স্টেট, হাজি মোহাম্মদ জাফর ইম্পাহানি ওয়াকাফ স্টেট, দেখুন এগুলো সব দখল হয়ে আছে। এগুলো বুয়ালি ওয়াকাফ স্টেট, তুলির খেলার মাঠ ঝালদার পুরুলিয়াতে, এগুলো ওয়াকাফ সম্পত্তি 34 বছরে সিপিএম দখল করে রেখেছিল। এখন মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে, মুসলিম দরদি হয়েছে, একটু ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে। আর গ্রামীণ এলাকায়, প্রান্তিক এলাকায় যারা সারাদিন রোজা রেখে একটু জল পর্যন্ত পায়নি ইফতারের জন্য, হাড় ভাঙানি পরিশ্রম করে, যাদের মুখে অন্ন নেই, গায়ে বস্ত্র নেই আমাদের এই সমাজ ব্যবস্থায়। আচ্ছা মহিউদ্দা, আপনার কাছে প্রশ্ন করছি, এই ঈদিতে নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আমাদেরকে, আর তৃণমূল কংগ্রেস যে এনআরসি বা সিএ পাস হওয়ার সময় যেমন বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় যে তাণ্ডব লীলা চালিয়েছিল আমার মুসলিম ভাই বোনদেরকে ভুল বুঝিয়ে, আমি আপনাদের চ্যানেল মাধ্যমে আমার সমস্ত মুসলিম ভাইদেরকে করজোরে আবেদন করব, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, আপনাদের কবরস্থান সব আপনাদেরই থাকবে, সরকার কখনো দখল করবে না। একদম। এবং তার পাশাপাশি কোন কোন জায়গাকে, সরকারি জায়গাগুলো কিন্তু আর এভাবে বলা যাবে না। মানে ভাবুন, ভবনটা ওয়াকফ সম্পত্তি। আমি তো সেটাই ভাবছিলাম, ভাবছি যে রাজভবন থেকে একদিন হয়তো দেখবো সুটকেস হাতে মাননীয় রাজ্যপাল তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ বলে দেওয়া হলো যে রাজভবনটা তো ওয়াকফ প্রপার্টি, আজ থেকে আর রাজভবনে রাজ্যপাল থাকতে পারবেন না। বা বিধানসভার বাইরে মাননীয় বিধায়ক যারা রয়েছেন তারা হয়তো দাঁড়িয়ে পড়লেন। একবার যদি গ্রাফিক্সটাও আমি ফুল ফ্রেমে দেখাই যে কোন কোন জায়গা, ইডেন গার্ডেন থেকে শুরু করে ভাবুন, দেখুন যা হাত দেবে তাই ওয়াকফ। রাজভবন ওয়াকফ সম্পত্তি, ভাবুন রাজ্যপাল বাইরে দাঁড়িয়ে থাকেন আর তালা আটকে দেওয়া হবে। ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি দাবি করে দেওয়া হয়েছে, সব ওয়াকফ সম্পত্তি। ফোর্ট উইলিয়াম মানে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি ফোর্ট উইলিয়াম আমাদের ইস্টার্ন কমান্ডের, সেটাও ওয়াকফ সম্পত্তি নাকি। মহাকরণ ওয়াকফ সম্পত্তি, শ্রীরাম জন্মভূমিও ওয়াকফ সম্পত্তি। এক অদ্ভুত সময়, যে সময় সেকুলারিজমটাকে মেকি সেকুলারিজমের নামে আসলে আমরা একটা এমন জায়গা তৈরি করেছি যেখানে কিছু মানুষকে বলেই দেওয়া হয়েছিল যে না, তোমরা ভোট ব্যাংক হিসেবে থেকে যাবে, তোমরা বেশি কিছু মাথা ঘামিও না, তোমাদের যা যা দেওয়ার আমরা দিয়ে দেবো, শুধু তোমরা ভোটটা আমাদেরকে দিয়ে যাবে। মানস ভট্টাচার্য এবং প্রসূনবাবু, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। নীলাদ্রিদা আপনিও রয়েছেন এই মুহূর্তে, আপনার কাছেও আসবো, কিন্তু মানসবাবু এবং প্রসূনবাবুর কাছে আমি অল্প অল্প করে বক্তব্যটা নিতে চাই। মানসবাবু, এই মুহূর্তে কাসেম ভাই যে কথাটা বলছেন, শামসুর আলী নিজের বক্তব্যে অনর, কিন্তু তিনিও যে কথাটা বলছেন যে হ্যাঁ, গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষকে একেবারে এক্সপ্লয়েট করে কিছু সংখ্যক মানুষ লুটে পুটে খেয়েছে এত 75 বছর ধরে, এবং আজ এটা আসলে আমরা এক ধাপ এগিয়ে নতুন করে ধর্মনিরপেক্ষ হলাম, সত্যিকারের ধর্মনিরপেক্ষ হলাম। মানবতা, দেখো প্রথমেই বলি, যেটা দিয়ে তুমি শুরু করলে যে ইডেন গার্ডেন, আমি একটু ফ্যাক্ট চেক করছিলাম। ইডেন গার্ডেন তৈরি করেছিলেন স্যার অকল্যান্ড 1864। স্যার অকল্যান্ড নবাব ছিলেন কিনা বা মুসলমান ছিলেন কিনা আমার জানা নেই। রাজভবন 1799 ওয়েলেসলির ফার্স্ট মার্কুইস তৈরি করেছিলেন, জমি কিনে তৈরি করেছিলেন। ফোর্ট উইলিয়াম 1696 ব্রিটিশরা তৈরি করেছিলেন। সুতরাং এগুলো যারা দাবি করছেন তাদের প্রতিবাদ করা উচিত। আজকে যেরকম একটা খুব গর্বের দিন, যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে, সেই রকম আর একটা লজ্জা লাগছিল এই কারণেই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1913 পরে 5ই আগস্ট 1923, মানে মুসলমান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই বিলের আমি একদম হুবহু আজকের সঙ্গে যেটা মিলছে সেটা বলছি। সেই সেকশন 2 ক্লজ বিতে বলা হচ্ছে যে একমাত্র সেই সম্পত্তি ওয়াকফ হবে যদি সরকার তার গেজেট নোটিফিকেশন করে এবং সেটা বিচারাধীন হবে অরিজিনাল ইন সিভিল জুরিসডিকশন আন্ডার হাইকোর্ট সাবঅর্ডিনেট এনি কোর্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তৎকালীন এই 1923 সালে যদি আমাদেরকে
কোর্টে বিচারাধীন হতে পারে ওয়াকফ সম্পত্তি, এবং কোনো কিছুকে ওয়াকফ সম্পত্তি ডিক্লেয়ার করতে গেলে যদি সরকারি গেজেট নোটিফিকেশন দরকার হয়, তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গিয়েছিল যে 1995 এই সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছিল, যে 1923 থেকে 2025 মানে ওয়াকফ বিষয়টাকে আবার তার নিজের জায়গায় ফিরিয়ে আনতে একটা দেশের 102 বছর সময় লাগলো। না, আরেকটা জিনিস মানুষদা আরেকটা জিনিস, এইটা কেন, মানে আমি একদম কাটা কাটা ভাবে যদি জিজ্ঞেস করতে চাই, যে এটা তো মনে হতেই পারে, কারণ কি আজ বিশেষজ্ঞরাই সমস্ত রয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীকে বিশ্বাস করতে পারেন না হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিজেপিকে বিশ্বাস করতে পারে না, কিন্তু বাস্তবটা হলো মুসলিম সম্প্রদায়ের মানুষকে সবচেয়ে বড় উপহারটা নরেন্দ্র মোদী দিচ্ছেন বলে এই মুহূর্তে বলা হচ্ছে, আন্তর্জাতিক মহলেও তারা বলছে। এটা যদি আপনি একটু সহজভাবে বলে দেন ছোট করে। দেখো, আমি একেবারে খুব সহজ করে বলছি, আমরা যারা গ্রামের দিকে থাকি তারা গোপথ বলে একটা শব্দ জানি। গোপথ মানে হচ্ছে যে রাস্তা দিয়ে মাঠ থেকে প্রতিদিন গরুগুলো ফেরে, সেটাকে বলে গোপথ। সেটাও কিন্তু সরকারি রেকর্ডে দেখাতে হয় যে এটা গোপথ, এবং সরকারিভাবে সেটাই রেকর্ড হয় যে এটা গরু চলাচলের পথ এবং এটাকে কোনোভাবে বন্ধ করা যাবে না। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সেটেলমেন্ট অফিসে গিয়ে গোপথ রেকর্ড করাতে হয়, কিন্তু ওয়াকফ সম্পত্তি রেকর্ড করাতে হয় না। এ এক অদ্ভুত জায়গা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 2013-তে যখন রাজনৈতিক কারণে জেনে গিয়েছিল যে কংগ্রেস থাকতেও পারে নাও পারে, তড়িঘড়ি করে এর যাবতীয় পরিবর্তন করে একে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল, যার সংশোধন হচ্ছে। আর আমার শামসুল্লাহ যেটা বললেন যে গরিব মুসলমানদের উপকার হবে কিনা, এখানকার যে প্রভিশন দেওয়া আছে সেখানে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্টলি গরিব মুসলমানদের উপকার হবে। তার কারণ 38, 39, 40, 42-তে বলা হচ্ছে যে এই যে ওয়াকফ অর্জিত আয় সেটা একমাত্র ব্যয় করা যাবে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস। তার জন্য একজন অডিটর থাকবে যে আদৌ এই টাকাটা সেবা কাজে এবং ধর্মীয় কাজে ব্যবহার হচ্ছে কিনা। সেটা দেখলেই তো ধরা পড়ে যাবে যে ওয়াকফ থেকে অর্জিত আয় আমি সেবার কাজে অথবা চ্যারিটেবল কাজে অথবা রিলিজিয়াস কাজে লাগাচ্ছি কিনা। মানুষদা, আমি যেহেতু সময় কম, আপনাদের বক্তব্য আমি বিভিন্ন সময় আরো নেব, কিন্তু আমি প্রসূনদার কাছে জানতে চাইছি। নীলাদ্রিদাও বসে রয়েছেন। প্রসূনদা, খুব সহজভাবে, আমি অত বড় বড় লেখা পড়া, আইনের মার প্যাচ আমিও বুঝবো না, আমার দর্শকও বুঝবে না, কারণ আমরা সাদা সিধা মাটির মানুষ, কিন্তু আপনারা বলছেন এটা যুগান্তকারী হতে চলেছে কেন? কালকে যেটা বলছিলাম যে ওয়াকফে আশরাফরা ধনী মুসলমানরা এটা কবজা করে বসেছিল, এবং আজকে অমিত শাহজি যখন বলছিলেন পার্লামেন্টে এটাই আসছিল যে কারুর মৌরসিবারটায় হাত পড়ছে। ওয়াকফে কি করা হয়, যে মুসলমানরা যে দান দেয় সেই দানটা দেওয়ার তো একটা উদ্দেশ্য থাকে, সেটা চ্যারিটেবল হোক, সেটা রিলিজিয়াস হোক, সেটা এডুকেশনাল হোক, কিছু হোক। কিন্তু ওয়াকফের ক্ষেত্রে আমরা দেখুন, আমরা যেটা রেকর্ডে দেখছি 9.4 লাখ একর সম্পত্তি রয়েছে, তার থেকে রেভিনিউ কত হয়েছে মাত্র 126 কোটি টাকা। বাকি টাকা গেল কোথায়? আজকে অমিত শাহ তো পার্লামেন্টে এটাই বলেছেন যে একটা বড় ওয়াকফ সম্পত্তি 5 স্টার হোটেলকে দেওয়া হচ্ছে মাত্র 12,000 টাকা রেন্টের বিনিময়ে। খুব আশ্চর্য না যে কল্যাণ ব্যানার্জির বক্তব্য আমি শুনছিলাম, কল্যাণ ব্যানার্জি বলছেন, প্রথমে তিনি বক্তব্যের দ্বিচারিতা একবার লক্ষ্য করে দেখো ময়ূক, প্রথমে উনি বলছেন যে ওয়াকফ মানে হচ্ছে আল্লাহকে দেওয়া সম্পত্তি, দ্যাটস ওয়াই ইট ইজ রিলিজিয়াস, এবং রিলিজিয়াস মানে ইট ইজ কাভার্ড বাই আর্টিকেল 26, 26 নম্বর ধারা এটা পড়বে। এবং তারপরেই সেই কল্যাণ ব্যানার্জি নিজের বক্তব্যের শেষ ভাগে এসে বলছেন যে প্র্যাকটিসিং মুসলমান কেন দেখাতে হবে। নীলাদ্রি ভট্টাচার্য, আপনার সহকর্মী আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন, উনি হাসছেন। নীলাদ্রিদা, হাসার কি হলো? মানে এগুলো কি মিথ্যা কথা, ফেক নিউজ? নীলাদ্রিদা প্রসূনদাকে রাখাও, নীলাদ্রিদা প্রসূনদাকে রাখাও। তো যারা আছে লেট দেম ম্যানেজ देयर ওন রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এর থেকেও বড় জিনিস যেটা কল্যাণ ব্যানার্জি বলেছে যে আর্টিকেল 245 আর 246 অফ দ্য কনস্টিটিউশন, land including waqf land is a part of the which the state can take care. পার্লামেন্টে কোনো আইন বানাতে পারে না,
আজকের দিনে বেসিক জায়গায় যাচ্ছি পার্লামেন্ট এক করতে পার্লামেন্টের ওয়াকফ আইনে পার্লামেন্টের কাছে অধিকার রয়েছে এটা তৈরি করা। এটা আমরা খুব সজ্ঞানে কালকে তৌসিফই একই সত্যের অপলাপ করেছিল, যেখানে বলেছিল হাইকোর্টে যাওয়া যায়। আজকে নীলাদ্রি একইভাবে সত্যের অপলাপ করছে এবং সত্যকে ভেঙে চুরে দেখানোর চেষ্টা করছে। আজকে কল্যাণ ব্যানার্জি যে স্ট্যান্ড নিয়েছিলেন সেখানে উনি পরিষ্কার বলেছেন, একবার বলছেন এটা রিলিজিয়াস, কল্যাণ ব্যানার্জির প্রথম স্ট্যান্ড ছিল এটা রিলিজিয়াস এবং দ্বিতীয় স্ট্যান্ড ছিল এটা রিলিজিয়াস হতে পারে না একটা সংখ্যা ধর্মনিরপেক্ষ দেশে। আমি অনুরোধ করব, আপনারা দুজনেই ফ্রেমে রয়েছেন তো, নীলাদ্রিদা আপনি বলে নিন 30 সেকেন্ডস, নীলাদ্রিদা আপনি 30 সেকেন্ডস বলে নিন, তার পাল্টা প্রসুন্দা দিক এবং তারপর আমি একটা ব্রেকিং নিউজ নেব, আপনি বলে নিন, বলুন। আমি যেটা বলছি আজকের দিনে একটা নজিরবিহীন জিনিস দেখা যাচ্ছে পার্লামেন্ট, আমরা মেনে নিচ্ছি ওয়াকফ আইন চেঞ্জ হবে, বিজেপির কাছে নাম্বার আছে, কিন্তু পার্লামেন্ট এই আইনটা বানাতে পারে না, কারণ ল্যান্ড অফ দি ওয়াকফ is a part of the list 2 entry 18 or entry 35 যেখানে কেশবানন্দ আপনি বলছেন এটা সুপ্রিম কোর্টে এটা কি কোন একটা মারপ্যাচ, কোন একটা আইনি মারপ্যাচ হতে পারে? বেশ, প্রসঙ্গটা স্ট্রাকচারটাকে ভেঙে আবার পরিষ্কার করতে হবে। নীলাদ্রিদা আমি আপনাকে একটু বলতে বলছি প্রসঙ্গটা। গতকাল আমরা যখন কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম তৌসিফই সত্যের অপলাপ করছিল যে এর বিরুদ্ধে নাকি কোর্টে যাওয়া যায়, কিন্তু এটা যে সিভিল সুটে যাওয়া যায় না, রিটে যাওয়া যায়, এই জায়গাটা তৌসিফ কালকে চেপে গেছিল। নীলাদ্রিও আজকে যে বক্তব্য রাখছে এটা সত্যের অপলাপ করছে। আমার বক্তব্য, যদি নীলাদ্রির আপত্তি থেকে থাকে পার্লামেন্টের জুরিসডিকশন নিয়ে, সেক্ষেত্রে তাদের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার অপশন খোলা রয়েছে, তারা চ্যালেঞ্জ করতেই পারে। কিন্তু আমি সেই লিগাল পয়েন্টে যাচ্ছি না, আমি কল্যাণ ব্যানার্জির যে দ্বিচারিতা, একই বক্তব্যের মধ্যে একবার তিনি বলছেন এটা যেহেতু রিলিজিয়াস বিষয় তাই এটা আর্টিকেল 26 এ কভার্ড হবে, সেই বক্তব্যে নিজের বক্তব্যের শেষ ভাগে তিনি সে বলছেন এটা কেন তুমি প্র্যাকটিস। আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আজ জবাব চাই বাংলা শেষ করছি, তারপরে আবার বাংলার প্রাইম টাইমে এটা নিয়ে কথা হবে, একেবারে কাটছাট হবে, কথাবার্তা হবে। কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনফিডেন্ট, অর্থাৎ লোকসভাতে এখনো ভোটাভুটি হলো না, কিন্তু কাল রাজ্যসভায় ওয়াকফ নিয়ে দুপুর 1টা থেকে ওয়াকফ নিয়ে আলোচনা শুরু হবে। ওয়াকফ 1টায় পেশ হবে রাজ্যসভায়, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি শেষ এই কথাটাই হয়তো বলবো, আগের বারের ইনিংসের থেকে এবার মনে হচ্ছে টি20 ম্যাচ খেলছেন, আরো তুলে খেলছেন, বল প্রত্যেকটা যেন বাপি বাড়ি যা শট। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল, চানার আসল স্বাদ MDH চানা মশলা, আসল মশলা yes yes MDH নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।